বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা গত ক্লাসে যে পরীক্ষা দিয়েছেন সে পরীক্ষার বিষয়ে আলোচনায় যাব। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমরা দেখি আপনারা ফৌজদারি কার্যবিধি আইনের উপর পরীক্ষা দিয়েছিলেন। ফৌজদারি কার্যবিধি আইনের 1 থেকে 90 ধারা পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। তো আমরা একের কতে দেখতে পাই পুলিশের প্রতিরোধমূলক সরি আমলযোগ্য অপরাধের বিষয়ে বলা আছে। একটু খেয়াল করি আমরা সবাই। আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝেন? এই ধারাটা আপনারা সবাই দিয়েছেন ভালো, কিন্তু আমলযোগ্য অপরাধের সাথে যে বিধির কথা বলেছিলাম আমি, সে বিধিটা আপনারা ক্লিয়ারলি দিতে পারেন নাই। এটার কারণটা কি? 243 আমলযোগ্য অপরাধের সাথে বিধি দিবেন, এটাতে আপনার ভুল হওয়ার কারণটাকে আমি বুঝলাম না। অনেকে 254 268 দিয়েছেন। তা আমল অযোগ্যের বিষয়। তো আমি জানি যে আপনি জানেন ধারা বিধি, কিন্তু লিখতে গিয়ে ভুল করছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা লেখার পরে রিভিশন দেওয়ার সুযোগ পান না, রিভিশন দেন না, দূত লেখা শেষ স্যারে দিয়ে দিই তাড়াতাড়ি। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে আপনারা এতজন লোকজন, লোক, এর মধ্যে আপনারা পরীক্ষা দিচ্ছেন সব মিলে 47 থেকে 48 জন পরীক্ষা দিচ্ছেন। এখন আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি না, নাকি আমার কথা আপনারা বুঝতেছেন না, নাকি আমাকে আপনারা রেসপেক্ট করতেছেন না, এটা নিয়ে আমি একটু খুব সংশয়ে আছি। যারা পরীক্ষা দেন নাই একটু নিজের মনকে জিজ্ঞাসা করবেন যে আসলে স্যার কি কোনো অপরাধ করলো আমার কাছে, এটা একটু জিজ্ঞাসা করবেন। কথাটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা দয়া করে যারা পরীক্ষা দেন না আমার কথাটা একটু শুনেন। তাহলে পরীক্ষা যারা দেন নাই, আজকে যে উত্তরপত্র দিয়ে দিলাম এই উত্তরপত্র দেখে দেখে পরীক্ষা দিবেন, তথাপিও পরীক্ষা দিবেন। আর পরীক্ষা লেখার যে স্টেপটা সেটা আমি আজকে একটু বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। তাহলে আমলযোগ্য অপরাধের বিষয়ে আমরা লিখবো যে আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝেন। আমরা জানলাম যে 4 রেখের দেন আমরা দেখবো আমলযোগ্য অপরাধীকে গ্রেফতার কার্যকর করা হয় কিভাবে, আলোচনা করুন। আপনারা এইটা নিয়ে কনফিউশনে গেছেন যে আমলযোগ্য অপরাধীকে গ্রেফতার কিভাবে কার্যকর করে, গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় আমি একাধিকবার পড়ছি। ধন্যবাদ। গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় আমি একাধিকবার বলেছি, তথাপিও আপনারা লিখেন নাই। এটা কারণটাকে আমি জানি না। গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় আমরা দেখি 46-এর 1 2 3, এর বাইরে তো কিছু নাই। এইটা আপনারা কি করছেন? ওই যে আগে যে মুখস্থ বিদ্যা 46 থেকে শুরু করছেন, মাশাল্লাহ একদম আমরা 53 ধারা পর্যন্ত লিখছেন। হাইরে হাতের ক্ষমতারে! তাহলে আপনার ধারা হচ্ছে 46-এর 1 2 3, এতগুলো লেখার কোনো দরকার নাই। এখন আসেন একটু খেয়াল করি আমরা এই প্রশ্নটা কিভাবে লিখবো। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। প্রশ্নানুসারে 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 আমলযোগ্য অপরাধীকে গ্রেফতার কিভাবে কার্যকর করা হয় নিম্নে আলোচনা করা হলো। একটা স্টেপ দিলেন। তারপর লিখবেন ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারা পর্যালোচনায় দেখা যায় যে 3 পদ্ধতিতে গ্রেফতার কার্যকর করা যায়। দেন আপনার লিখবেন 46-এর 1 ধারা মোতাবেক দেখা যায় কথা বা কার্য দ্বারা যদি গ্রেফতার মেনে না নেন তাহলে বলপূর্বক আপনি তার গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। 46-এর 2 পর্যালোচনায় দেখা যায় যে বল প্রয়োগকালে তিনি যদি বাধা সৃষ্টি করেন, প্রতিরোধ সৃষ্টি করেন, সেক্ষেত্রে সকল প্রকার পন্থা অবলম্বন করে গ্রেফতার করা যায়। আর 46-এর 3 পর্যালোচনায় দেখা যায় যে গ্রেফতার কালে যদি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী হয় তাহলেই কেবল আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গ্রেফতার কার্যক্রম করা যায়। ধারা 46 ফৌজদারি কার্যবিধি 46 ধারা, প্রবিধান 316 বিধি। ক্লিয়ার? এখন আমরা দেখবো গ্রেফতার, পুনরায় গ্রেফতার সংক্রান্ত বিষয়ে ফৌজদারি কার্যবিধি আইনের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে। প্রশ্নানুসারে গ্রেফতার, পুনরায় গ্রেফতার সংক্রান্ত বিষয়ে ফৌজদারি কার্যবিধি আইনের যে অধ্যায়ে আলোকপাত করা হয়েছে, সে বিষয়ে নিম্নে আলোচনা করা হলো। আমি দিয়ে দিব, এখনই দিয়ে দেব।
আলোকপাত করা হলো। তাহলে আলোকপাতটা কি আমরা দেখি, গ্রেফতার, পুনরায় গ্রেফতার, ফৌজদারি কার্যবিধি আইনের ৫ম অধ্যায়ে আলোকপাত করা হয়েছে। ৫ম অধ্যায়, ৫ম অধ্যায়ে আলোকপাত করা হয়েছে। এক্ষেত্রে দেখেন, আমলযোগ্য অপরাধীকে জনসাধারণ কর্তৃক গ্রেফতারের পদ্ধতি, এটা আমরা ইজিলি লিখবো যে প্রশ্নানুসারে আমলযোগ্য অপরাধীকে জনসাধারণ কর্তৃক গ্রেফতারের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। দেন আপনারা অনুসারের ১, ২, ৩ তিনটা ধারা আলোচনা করবেন। আপনাদের তাহলে আমরা দেখলাম ১-এর ক। দেন আমরা ১-এর খতে দেখি গ্রেফতার পুনরায়, সরি ২-এর কতে আমরা দেখি বিনা পরোয়ানায় গ্রেফতারের অপপ্রয়োগ সংক্রান্ত বিষয়ে ফৌজদারির বিধানসমূহ আলোচনা করুন। তাহলে আমরা তো ইতিমধ্যে জেনেছি যে ৫৪ ধারায় কোন কোন উপধারায় আমরা অপপ্রয়োগ করতে পারি। তাহলে এখানে ৯টার মধ্যে ৩টা বাদ দিলে ৬টা ইয়ে পড়ে, প্রথমত, দ্বিতীয়ত, চতুর্থত, পঞ্চমত, আর হচ্ছে সপ্তম, অষ্টম। এই ৬টা ক্ষেত্রে অপপ্রয়োগ করা যাবে, বাকি ক্ষেত্রে অপপ্রয়োগ করা যায় না। তাহলে এ হচ্ছে আমাদের ২-এর ক। দেন আমরা দেখি অফিসার ইনচার্জ থানা এলাকায় কত শ্রেণীর লোকদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। এটা আমরা অনেকেই পড়েছি যে ৫৫ ধারায় ৩ শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। এটা উত্তরটা কিভাবে শুরু করবেন? বারবার বলতেছি, আপনারা কালকে আবার পরীক্ষা দিবেন দরকার হলে। প্রশ্নানুসারে থানার অফিসার ইনচার্জ তার থানা এলাকায় যে সকল লোকদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন তা নিম্নে আলোচনা করা হলো। ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারা পর্যালোচনায় দেখা যায় নিম্নলিখিত ব্যক্তিকে তিনি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। প্রথমত ৫৫-১ আমরা দিব যে ভবঘুরে, ৫৫-২ আমরা দিব সন্দেহভাজন, ৫৫-৩ আমরা দিব অভ্যাসগত অপরাধীদের তিনি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারা, আর গ্রেফতারের ধারা দিয়ে দিব, বিধি দিয়ে দিব প্রবিধান ৩১৬। দেন অধস্তনের মাধ্যমে গ্রেফতারের পদ্ধতি, অধস্তনকে দিয়ে গ্রেফতার করতে হলে আমরা দেখি এটাও একই ভাষায় আলোচনা করবেন যে প্রশ্নানুসারে অফিসার ইনচার্জ তার থানা এলাকায় ভবঘুরে সন্দেহভাজন অভ্যাসগত অপরাধীদের অধস্তনের মাধ্যমে গ্রেফতারের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। এরপরে আপনারা দিবেন ৫৬ ধারা অনুযায়ী, অবশ্যই লিখিতভাবে দিতে হবে, এবং যিনি গ্রেফতার করতে যাচ্ছেন তিনি গ্রেফতারের সারমর্ম জানাবেন এই বিষয়। তাহলে আমরা দেখি, আপনার হয়তো ইতিমধ্যে উত্তরপত্রটা পেয়েছেন, একটু খেয়াল করি উত্তরপত্র একটু সামনে রাখেন, তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে। ৩-এর কতে আমরা দেখতে পাই ফৌজদারি কার্যবিধি আইনের আইন মোতাবেক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে কি বুঝেন। আমরা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে কাকে বোঝানো হয়েছে আমরা ১২-১-২ আলোচনায় যাব। সমন কাকে বলে, সমন কিভাবে জারি করা হয়, এক্ষেত্রে আপনারা কি করছেন, ৬৮ থেকে শুরু করছেন ৭৪ ধারা পর্যন্ত। আমি কি পড়ানোর সময় বলেছিলাম যে সমন কিভাবে জারি করা হয় এমন প্রশ্ন আসলে ৬৮ থেকে ৭৪ পর্যন্ত দিবেন? আপনারা লিখছেন। অতএব বারবার বলি একটু মেইন বইয়ের দিকে তাকাবেন, দেখেন ৬৯ ধারার মধ্যে বলা আছে সমন যেভাবে জারি করা যায়, সমন যেভাবে জারি করা যায়, এক কপি প্রদান করে সমন জারি, অপর কপিতে স্বাক্ষর নিয়ে সমন জারি, কলকারখানা বা মালিকের প্রতি সমন জারি ৬৯-এর ১, ২, ৩ এতটুকু উল্লেখ করবেন, বেশি কিছু উল্লেখ করার দরকার নাই। দেন আমরা দেখি গ্রেফতারি পরোয়ানা কাকে বলে, গ্রেফতারি পরোয়ানা কত সময় পর্যন্ত বলবৎ থাকে, জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলতে কি বোঝায়। ৭৫-এর ১, ৭৫-এর ২, ৭৬ ধারা। তাহলে আমরা এই প্রশ্নটা কিভাবে সাজাবো, জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলতে কি বোঝায়, আমরা লিখবো প্রশ্নানুসারে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে নিম্ন আলোকপাত করা হলো। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৬ ধারা পর্যালোচনায় দেখা যায় যে গ্রেফতারি পরোয়ানায় নিম্নলিখিত বিষয় উল্লেখ থাকে সেটাকে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলে অবহিত করা হবে। কি কি বিষয়, জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আদালতে হাজির হওয়ার তারিখ,
এই তিনটা বিষয় উল্লেখ থাকলেই আমরা অবগত হব যে উল্লিখিত পরোয়ানাটি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ৭৬-২। এরপর আমরা কি পাই? অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরণকৃত গ্রেফতারি পরোয়ানা। অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরণকৃত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার বিধান। আপনারা এখানে ৮৩ ধারা অনেকে উল্লেখ করছেন, একটু দেখেন ভিতরে একটা কথা লেখা আছে যে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার বিধান সমূহ অধিক্ষেত্রের বাইরে। এটা মূলত ৮৩ হচ্ছে প্রেরণ করব, আর ৮৪ ধারায় অধিক্ষেত্রের বাইরে আমরা কার্যকর করতে পারি। তিনটা পদ্ধতি, যে স্থানে যাব সেই স্থানে ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবো। ৮৪-১ তিনি যথাযথ সাহায্য সহযোগিতা করবেন। ৮৪-২ আর যদি মনে করি যে তাকে জানালে আমার মালামাল খোয়া যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তাকে না জানিয়েও আমরা তল্লাশি করতে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারি। ৮৪-১, ২, ৩। দেন আমরা দেখি ঘোষণাপত্র কাকে বলে। আমি যখন হুলিয়া পড়াই তখন বলছিলাম না যে তিনটা সমর্থক শব্দ আছে, ইশতেহার, ঘোষণাপত্র, হুলিয়া, আদেশপত্র। তাহলে এটাতে ভুল হয় কেন? আমার বিষয় হচ্ছে যে ঘোষণাপত্র কাকে বলে, হুলিয়া যাকে বলে তাকেই ঘোষণাপত্র বলা হয়। আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন, গ্রেফতারি পরোয়ানা দেওয়ার পর যদি আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে আমরা দেখি আদালতে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা মূলে হাজির করা, যদি হাজির না হয় তখন হুলিয়া জারি করা, ইস্যু করা হয় ৩০ দিনের সময় দিয়ে সুনির্দিষ্ট সময় আদালতে হাজির হওয়ার জন্য। তাহলে আমরা ঘোষণাপত্রের ক্ষেত্রে দেখি ৮৭-১, ২, ৩। একে হচ্ছে সংজ্ঞা, ২ হচ্ছে কিভাবে জারি করবেন, আর ৩ হচ্ছে হুলিয়া বা ঘোষণাপত্র জারির প্রমাণ। তাহলে এখানে তো তাই বলা আছে, যে ঘোষণাপত্র কাকে বলে, ঘোষণাপত্র কত কপি ইস্যু হয়। আমরা ঘোষণাপত্রের বিষয়ে কিন্তু প্রথম দিনই বলেছিলাম যে ইস্যু হয় হচ্ছে ৩ কপি। ঘোষণাপত্র জারির পদ্ধতি সহ প্রমাণ, ঘোষণাপত্র জারির পদ্ধতি সহ প্রমাণ আমরা দেখি যে ৮৭-৩ ধারা। সর্বোপরি আমরা দেখি পলাতক ব্যক্তি সম্পত্তি ক্রুক বলতে কি বোঝায়। ৮৭-৮৮ ধারায় সম্পত্তি ক্রুক, সরকারি হেফাজতে নেওয়াকেই সম্পত্তি ক্রুক বলা হয়ে থাকে। পচনশীল সম্পত্তি ক্রুকের বিধান ৮৮-৫। আর সর্বোপরি সম্পত্তি ক্রুকের কত সময়ের মধ্যে নিরপরাধ ব্যক্তি ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন। আমরা কিন্তু জেনেছি, খেয়াল করি সবাই, প্রথমে জেনেছি যে কিভাবে উত্তরটা লিখবে। এই উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি? প্রশ্নানুসারে সম্পত্তি ক্রুকের পর হতে নিরপরাধ ব্যক্তি সম্পত্তি ফেরত পাওয়ার জন্য যে সময়ের মধ্যে আবেদন করতে পারেন, একটা স্টেপ দিবেন। দিয়ে আমরা আলোচনায় যাব যে আবেদন করতে পারেন ৬ মাসের মধ্যে, ক্রুকের তারিখ হতে ৬ মাসের মধ্যে, ক্রুকের তারিখ হতে ৬ মাসের মধ্যে আবেদন করতে পারেন নিরপরাধ ব্যক্তি। এক্ষেত্রে তিনি যদি মারা যান তাহলে আইনত উত্তরাধিকারী সেই মামলা পরিচালনা করবে। প্রত্যেকটা কথা বলা আছে ৮৮-৬ ক ধারা অনুযায়ী। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এখন এই প্রশ্নের উত্তরের মধ্যে আপনি শুধু একটা বিষয় একটু থিমটা মাথায় নেন সবার জন্য। খেয়াল করি, যে প্রশ্নটাই করব সে প্রশ্নটার মধ্যে আগে লিখবেন যে প্রশ্নানুসারে কি চাইছে। আমাদের পরীক্ষা পদ্ধতি এখন যা হয়, আগে লিখবো প্রশ্নানুসারে কি চাইছে, এরপরে ধারাটা পর্যালোচনা করব যে এই ধারায় এ বলছে, এরপরে লিখবো অতএব আলোচ্য প্রশ্নানুসারে এই ঘটনা ঘটতে পারে বা এই বিষয় হয়ে থাকে। এক কথায় শেষ করে দিব। তাহলে আগে প্রশ্নানুসারে প্রশ্নটা উঠাবো, দেন ধারা পর্যালোচনা করব অতএব দিয়া বা এমত অবস্থায় এই হয়, এরপরে গিয়ে ধারাটা আলোচনায় যাব। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।